উড়ি হামলা জেরে ভারতের প্রত্যাঘাত, নিয়ন্ত্রণ রেখার ওপারে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। কিছুক্ষণ আগে ডিজিএমও রণবীর সিং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। নিরাপত্তা বিষয়ক কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পর সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন ভারত কিন্তু তৈরি রয়েছে এবং ইতিমধ্যে নিয়ন্ত্রণ রেখার ওপারে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। কি বলেছেন কিছুক্ষণ আগে রণবীর সিং, আপনাদের শোনাবো। बहुत ही विश्वस्त और पक्की जानकारी मिलने के ऊपर कि कुछ आतंकवादी लाइन ऑफ कंट्रोल के साथ लॉन्च पैड्स के अंदर एकत्रित हुए हैं, इस इरादे के साथ कि वो घुसपैठ करके सीमा के इस पार जम्मू एंड कश्मीर के अंदर या भारत के महत्वपूर्ण शहरों के अंदर आतंकवादी हमले कर सकें। इस खबर को मिलने के बाद भारतीय सेना ने सर्जिकल स्ट्राइक्स कल उन लॉन्च पैड्स के ऊपर किए हैं। इस ऑपरेशन का लक्ष्य आतंकवादियों के नापाक मंसूबों को विफल करना था, जो कि हमारे देश के नागरिकों के जान माल को नुकसान पहुंचाना चाहते थे। इन काउंटर टेररिस्ट ऑपरेशंस के दौरान आतंकवादी और उनके समर्थकों को भारी नुकसान पहुंचाया गया है और कईयों को उधर मार गिराया गया है। इन ऑपरेशंस को अब समाप्त कर दिया गया है, जिनका उद्देश्य केवल आतंकवादियों के खिलाफ कार्रवाई करना था। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। কমলিকা, এতদিন ধরে কূটনৈতিক স্তরে একটা লড়াই চলছিল, এবার রণবীর সিং যেভাবে একটা সাংবাদিক বৈঠক করে একেবারে বলে দিলেন যে নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চলেছে, কোথাও ভারতীয় সেনা প্রত্যাঘাত, সেটাই স্পষ্ট করতে চাইলেন। একেবারেই, কারণ এই যে চাপটা দুটো দেশের মধ্যে, যে চাপটা এবং একটা দেশ আরেকটা দেশকে চাপ দেওয়ার চেষ্টা করছে, গত পরশু যে কথা পাকিস্তানের মিনিস্টার বলেছেন যে পরমাণু বোমা এমনি সাজিয়ে রাখবেন না, তারই একটা প্রত্যাঘাত এটা বলা যেতে পারে। এবং গত 24 ঘন্টার মধ্যে যেভাবে আমরা দেখেছি যে সিজফায়ার ভায়োলেশন হয়েছে, এবং শুধুমাত্র সিজফায়ার ভায়োলেশন নেই, পাকিস্তানের যে অপারেশনটা পাকিস্তান করছে, একদিক থেকে তারা সিজফায়ার ভায়োলেশন করছে, অন্য দিক থেকে তারা কভার্ড অপারেশন করছে। সেখান থেকে দাঁড়িয়ে এই পদক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সার্জিক্যাল স্ট্রাইক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ডিফেন্স প্যারামিটার। যখন যুদ্ধ হয়, এই সার্জিক্যাল স্ট্রাইক তখনই হয় যখন কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি হয়। জঙ্গি নাশক করতে গেলে সার্জিক্যাল স্ট্রাইক করতে হয়, কিন্তু জঙ্গি নাশকতা ছাড়াও সার্জিক্যাল স্ট্রাইক করা মানে ভারতের তরফ থেকে কিন্তু এটা ঘোষণা করে দেওয়া হলো যে ভারতবর্ষ পাকিস্তান এই যে প্রেশার দেওয়ার চেষ্টা করছে, তাতে কোনো মতেই তারা পিছিয়ে তো আসছেই না, উল্টে তারা এগিয়ে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হবে, গত এক সপ্তাহে আমরা 3 বার দেখেছি নরেন্দ্র মোদীকে ডিজি মিলিটারি ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্যাবিনেট কমিটি এবং 3 বিভাগের যারা চিফ তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। গত 7 দিন ধরে এই প্রশ্নটাই কিন্তু আন্তর্জাতিক মহল, কূটনৈতিক মহল এবং তার পাশাপাশি প্রতিরক্ষা মহলে কিন্তু এটা ঘোরাফেরা করছিল সাউথ ব্লকে, যে তাহলে কি ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইকের দিকে যাবে। আমার সঙ্গে থেকে এই মুহূর্তে মেজর জেনারেল অরুণ রায় রয়েছেন টেলিফোন লাইনে। মেজর জেনারেল নমস্কার। কিছুক্ষণ আগে ডিজিএমও রণবীর সিং তিনি সাংবাদিক বৈঠক করেছেন, বলেছেন ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চলেছে। কি কি এই সার্জিক্যাল স্ট্রাইক এবং কি বার্তা দিতে চাইলো ভারতীয় সেনা? দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক মানে পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার টার্গেট, পার্টিকুলার টাইম, পার্টিকুলার কত করে, সো দ্যাট এ মেসেজ গোজ থ্রু। সার্জিক্যাল স্ট্রাইকস কোনো এলওসির কাছাকাছি হয়, ট্যাকটিক্যাল ডিস্টেন্সে, মানে ইউ ক্যান সে 10-15 কিলোমিটার এরকম। যদি এয়ারফোর্স ইউজ হয় তাহলে সেটা মানে আরো ডিপে যেতে পারে, কিন্তু এটা অবভিয়াসলি ডিজিএমও সাহেব যখন বলেছেন তার মানে এটা ল্যান্ড স্ট্রাইকস হয়েছে। কিন্তু একটা যেটা অদ্ভুত ব্যাপার, ইউজুয়ালি আর্মি হেডকোয়ার্টার বলে না যে ওরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এটা নর্মালিও চলতে থাকে, দুই দেশেই চলে, কিন্তু এইসবের কথা জেনারেলি বলা হয় না। তবে এইবার তার মানে পলিসি একটা চেঞ্জ হয়েছে, যে বলা হয়েছে। সেক্ষেত্রে অনেক অনেক ধন্যবাদ মেজর জেনারেল আমাদের সঙ্গে কথা বলার জন্য।
ব্রিগেডিয়ার প্রবীর সানাল রয়েছেন টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার নমস্কার। ব্রিগেডিয়ার, যেভাবে ভারতীয় সেনার তরফ থেকে রণবীর সিং ডিজিএমও তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে সার্জিক্যাল স্ট্রাইক চলেছে, ইউজুয়ালি তো এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হয় না, একেবারে সাংবাদিক বৈঠক করে বলা হলো এবং বলা হলো পাকিস্তানকেও জানিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? না দেখুন, আপনাদের এটা বুঝে নেওয়া উচিত ইন্ডিয়ার এখন স্ট্যান্ডটা কি, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিংটা কি। ইন্ডিয়া আগেই ওদের বলে দিয়েছিল যে দ্যাট আমাদের কাছে অনেক অপশনস আছে এই উড়ি স্ট্রাইকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। আর মাঝখানে আমরা শুনেছিলাম যে যেমন ডিজিএমও বলেছিলেন দ্যাট উই চুজ দি অপশন অফ স্ট্রাইকিং ব্যাক where and when, কি আমরা তোমাদের পাল্টা যে অ্যাকশন নেব এটা কখন করব, কিরম ভাবে করব, এটা আমরা এই অপশনটা আমাদের কাছে আছে। এখন হলো, এখন এই যে সার্জিক্যাল স্ট্রাইক যে আমরা বলি, এটা হচ্ছে আইসোলেটেড টার্গেট, যেমন একটা টেরর ক্যাম্প যেটা একটা বন জঙ্গলের মধ্যে কোনো উঁচু পাহাড়ের মধ্যে, যার আশেপাশে সাধারণ লোক যারা থাকে না, আমরা এই জায়গায় এই জন্য অ্যাটাক করি যাতে কি কোলাটারাল ড্যামেজেস না হয়। যেমন একটা শহরের ধরুন একটা এরকম এক টেররিস্ট ক্যাম্প হয়, সেখানে আমরা যদি হামলা করি অনেকজন নিরীহ লোক মরতে পারে। তো এরকম জায়গায় আমরা অ্যাটাক করেছি। আর আমাদের স্পেশাল ফোর্সেস, আপনারা কিছু ফিগার্স দেখান যে ওদের স্পেশাল ফোর্সের সংখ্যা বেশি, আমাদের খুব কম। আমি এটা দেখেছি, আমাদের স্পেশাল ফোর্সেস এর সংখ্যা ওদের চেয়ে অনেক অনেক বেশি। আর আমাদের যে স্পেশাল ফোর্সেস, এরা গত 25 বছর ধরে টেরর স্ট্রিকেন এরিয়ায় স্পেশালাইজ অপারেশন করছে। তো এদের কাছে এইসব করার কোনো কঠিন কাজ নেই। এখন ড্যামেজ অ্যাসেসমেন্ট আমাদের দেখতে হবে, ক্ষতিটা কি হয়েছে, পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস আমি এটা বলতে চাই, পাকিস্তানকে এমন একটা চড় মারা হয়েছে, পাকিস্তানের মানে won't have the guts to retaliate, কেন কি entire world's opinion is against পাকিস্তান। আর হয়তো আরেকটা হতে পারে, আর্মি চিফ পাকিস্তানের যে পজিশনটা ওটা অনেকটা নড়ে গেছে, যার জন্য নওয়াজ শরীফ যে হয়তো আছে কিংবা কালকে মিলিটারি কুতে পড়তে যাচ্ছিল, ওর এখন লাইফ লাইনটা একটু বেড়ে গেছে। এটা হচ্ছে পাকিস্তানের এফেক্ট। ইয়েস, ধন্যবাদ। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। কমলিকা, যেভাবে বলা হচ্ছে যে একেবারে আইসোলেটেড টার্গেট এই সার্জিক্যাল স্ট্রাইক, এবং যাতে এটা করাই হয় যাতে কোলাটারাল ড্যামেজ একেবারে না হয়, বেছে বেছে যেভাবে রণবীর সিংও বললেন যে জঙ্গি হানা হতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল, তাদের কাছে আশঙ্কা ছিল, এবং যে কারণে এই হামলা করা হয়েছে। তো এটাও তো একটা প্রত্যাঘাত। একটা প্রশ্ন আছে, কমলিকা শুনতে পাচ্ছ? মেজর জেনারেল কে গাঙ্গুলি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। গুড আফটারনুন মেজর জেনারেল, ভারতের প্রত্যাঘাত কি বলতে চাইবে? নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারত, ভারতীয় সেনা ইতিমধ্যে প্রত্যাঘাত করেছে এবং পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে কি যে এত কিছু হওয়ার পরেও পাকিস্তান আবার নতুন করে সেই এলওসির এপার থেকে গুলি বর্ষণ করছে ভারতের দিকে। অতএব এই পরিস্থিতিতে এই সার্জিক্যাল অপারেশনটা অনেক দিন আগেই করা উচিত ছিল, যেটা ভারত এখন যেটা করলো, যে যেখান থেকে গুলি বর্ষণ হচ্ছে, যেখান থেকে সন্ত্রাসবাদী জঙ্গি হামলা করতে তৎপর হয়েছে, সেইটাকেই আমরা আঘাত করতে চাই। এই আঘাতটা করার জন্য পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হলো, এরপর আর চুপ করে ভারত কিছু সহ্য করবে না, তুমি আঘাত করলে তার প্রত্যাঘাত নিশ্চয়ই হবে, তাৎক্ষণিকভাবে হবে। মেজর জেনারেল প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রতিনিধি কমলিকা আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চায়। কমলিকা। হ্যালো মেজর জেনারেল কে গাঙ্গুলি, আমি কমলিকা বলছি। একটা প্রশ্ন আছে যে এটা কি বলা যেতে পারে যে ভারতের তরফ থেকে পাকিস্তানকে প্রথম একটা প্রত্যাঘাত মানে একটা অ্যাটাক করা হলো এবং বুঝিয়ে দেওয়া হলো যে ভারতের শক্তি কতটা এবং তারা আগে অ্যাটাক করতে পারে? এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। ভারতের ক্ষমতা আছে, ভারতের শক্তি আছে, সবকিছু আছে, কিন্তু পাকিস্তান সেটা বুঝতে চাইছে না, তাই বারংবার তারা এলওসির এপারে এসে আঘাত করছে। এইবার তাদের বলে দেওয়া হলো এই সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে যে পরবর্তীকালে যে কোনো আঘাত আমাদের উপরে আসবে তার
প্রত্যাঘাতটা অনিবার্য হবে, তাৎক্ষণিক হবে এবং তোমাদের তার জন্য দায় স্বীকার করতে হবে, এইটাই বলে দিয়েছেন। তার মানে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি, এটা কি বলা যায়? এটা কি যুদ্ধকালীন পরিস্থিতির শুরু এমনটা বলা যেতে পারে? কারণ সার্জিক্যাল স্ট্রাইক ওপেনলি বলা হয় না। না না, এটা হচ্ছে কিছুতেই কিছু ওপেনলি বলার কোনো প্রয়োজন নেই। যেটা করা আছে চুপচাপ করে চলে আসবে। এত বলা বলি করার কি আছে? সে মেরেছে এক গালে চড়, আমি তো আরেক গালে কষিয়ে চড় মেরেছি, মিটে গেল। কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু প্রকাশ করার দরকার নেই, বাহ্যাড়ম্বর করার কোনো প্রয়োজন নেই। ভারতের শক্তি আছে, যখন এইটা জানিয়ে দেওয়া হলো যে তুমি যদি আরেকবার মারো আবার এরকম মার খাবে, এইটুকুই যথেষ্ট, কোনো কিছু বলবার প্রয়োজন নেই। মেজর জেনারেল, ঠিক আজকে কিন্তু সেটাই দেখা গেল, ডিফেন্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি একসঙ্গে একটা সাংবাদিক বৈঠক হলো, যেটা ইউজুয়ালি হয় না, এবং সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলাও হলো এবং পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পাকিস্তানকে বলে দেওয়া হলো তোমাকে এরা ওখান থেকে জঙ্গি আসছিল, গুলি চালাচ্ছিল, আমরা তাদের ঠান্ডা করে দিয়েছি, এর পরেও যদি তোমরা গুলি চালাও, এর পরেও যদি জঙ্গি আসে, এর চাইতে বড় আকারে তোমাদের ঠান্ডা করে দেওয়া হবে, পাকিস্তানকেও বলে দেওয়া হয়েছে। মেজর জেনারেল, নিয়ন্ত্রণ রেখা পেরোনো মানে কি কার্যত যুদ্ধের শামিল? না না, যুদ্ধ এটা নয়, যুদ্ধটা অন্য জিনিস। যুদ্ধ করতে গেলে বহু সৈন্য, বহু লাগবে শত্রুর দিকে, আর যুদ্ধ খালি এক জায়গায় একটা কোনো পয়েন্টের উপরে হয় না। যুদ্ধ সমস্ত সীমান্তে কোথায় কোথা থেকে আক্রমণ হবে, কোথায় প্রত্যাক্রমণ হবে, সেটা বড় স্ট্র্যাটেজি, সেগুলো সব করা আছে, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে সার্জিক্যাল, যেখান থেকে আঘাতটা আসছে সেই ঠিক ওইটুকু জায়গার উপরেই একটা আঘাত করা হলো, প্রত্যাঘাত করা হলো, বলা হলো এখান থেকে যদি কিছু করো, এর পরে যদি কোথাও কিছু করো, এইরকমই আঘাত তোমরা পাবে, এইটুকু যথেষ্ট। অর্থাৎ মেজর জেনারেল, যুদ্ধ না হলেও এটা একটা শক্তি প্রদর্শন তো বটে, এবং পাকিস্তানকে বার্তা যে আমরাও প্রস্তুত রয়েছি। ঢিল ছোড়াছুড়ির ব্যাপার, তুমি একটা ঢিল ছুঁড়েছো, আমি তোমার দিকে একটা ঢিল ছুঁড়ে দিলাম। অনেক ধন্যবাদ মেজর জেনারেল আমাদের সঙ্গে কথা বলার জন্য। কমলিকা কাছে যাবো। কমলিকা, যেটা প্রত্যেকে বলছেন যে কোথাও যুদ্ধ না হলেও সত্যি যুদ্ধকালীন একটা পরিস্থিতি, এবং যেটা প্রথমেই বলা হচ্ছিল কূটনৈতিক স্তরে এতদিন আলোচনাটা চলছিল, এবার কোথাও সেনারা প্রস্তুত রয়েছে, সেনারা প্রত্যাঘাত করতে শুরু করলো, সেটা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমেই শুরু হলো। একেবারে দুটো দিক হয় এরকম একটা সিচুয়েশন, একটা আন্তর্জাতিক রাজনৈতিক কূটনৈতিক দিক, অন্যটা হচ্ছে একেবারে মিলিটারি দিক। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে পাকিস্তান একের পর এক যে ধরনের স্টেটমেন্ট করছে, স্টেটমেন্ট দিয়ে কিন্তু দুটো দেশের উপর প্রেশার মেনটেন করে যাচ্ছে। আমরা যেরকম দেখলাম পাকিস্তানের যিনি মন্ত্রী, তিনি দুদিন আগে যে বক্তব্য বলেছে পরমাণু বোমা নিয়ে, তারও পাল্টা দেওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই উদ্বিগ্ন সাউথ ব্লক গুরুত্বপূর্ণ বৈঠক করলো, এবং বৈঠকের পর সার্জিক্যাল স্ট্রাইক, এই কথাটা কারগিলের পর কোনোদিন এভাবে ব্যবহার হয়নি যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি। কভার্ট অপারেশন, সার্জিক্যাল স্ট্রাইক সবসময় গোপনে থাকে। আমরা যাকে সার্জিক্যাল স্ট্রাইক করছি তাদেরকে জানিয়ে দিচ্ছি যে সার্জিক্যাল স্ট্রাইক করছি, তার মানে রাজনৈতিক দিক থেকেও পাকিস্তানকে বার্তা দেওয়া যে আমরা কিন্তু হামলা করছি, তোমরা দেখে নাও। অর্থাৎ দুটো দেশের উপর যেরকম স্টেটমেন্ট দিয়ে চাপ তৈরি করছে, আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে যে দুটো দেশই একে অপরের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করছে নিজেদের বক্তব্যে, নিজেদের স্টেটমেন্টে, এবং পাকিস্তান যেরকম হঠাৎ ইনফিল্ট্রেশন করে যাচ্ছে, শুধুমাত্র ইনফিল্ট্রেশন, একদিক থেকে তারা যেরকম ইনফিল্ট্রেশন করছে, অন্য দিক থেকে তারা সিজফায়ার ভায়োলেশন করছে। ভারতবর্ষ যে একেবারে থেমে থাকবে না, ভারতবর্ষ যে অ্যাটাকে এগিয়ে যাবে, সেটা কিন্তু ভারতের দিক থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো আজ, এবং এটা চলতে থাকবে। কমলিকা, আমাদের সঙ্গে থাকা, আমরা আরো একবার দর্শকদের শোনাতে চাইবো ডিজিএমও রণবীর সিং কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে ঠিক কি জানিয়েছেন। बहुत ही विश्वस्त और पक्की जानकारी मिलने के ऊपर कि कुछ आतंकवादी लाइन ऑफ कंट्रोल के साथ लॉन्च पैड्स के अंदर एकत्रित हुए हैं, इस इरादे के साथ कि वो घुसपैठ करके सीमा के इस पार जम्मू एंड कश्मीर के अंदर या भारत के महत्वपूर्ण शहरों के अंदर आतंकवादी हमले कर सकें। इस खबर को मिलने के बाद भारतीय सेना ने सर्जिकल स्ट्राइक्स कल उन लॉन्च पैड्स के ऊपर किए हैं। इस ऑपरेशन का लक्ष्य आतंकवादियों के नापाक मंसूबों को विफल करना था, जो कि हमारे देश के नागरिकों के जान माल को नुकसान पहुंचाना चाहते थे।
इन काउंटर टेररिस्ट ऑपरेशंस के दौरान आतंकवादी और उनके समर्थकों को भारी नुकसान पहुंचाया गया है और कईयों को उधर मार गिराया गया है। इन ऑपरेशंस को अब समाप्त कर दिया गया है, जिनका उद्देश्य केवल आतंकवादियों के खिलाफ कार्रवाई करना था। নওয়াজ শরীফের ইতিমধ্যে পাকিস্তানের রিয়াকশন কিন্তু পাওয়া গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি বলছেন যে পাকিস্তান শান্তিকামী দেশ, কিন্তু ভারতের তরফ থেকে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে পাকিস্তান কিন্তু তা মেনে নেবে না, পাল্টা আঘাত আনতে প্রস্তুত রয়েছে এই দেশও। এই মুহূর্তে মেজর জেনারেল জিডি বক্সি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। গুড আফটারনুন মেজর জেনারেল। মেজর জেনারেল, যেভাবে ভারতের তরফ থেকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, অন্যদিকে পাকিস্তান তারা রিয়াকশন দিচ্ছে যে কোনোভাবেই তারা এই সার্জিক্যাল স্ট্রাইক হজম করতে রাজি নয়, একেবারে কি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি? মেজর জেনারেল প্লিজ हमारे साथ बने रहिए। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। কমলিকা, মেজর জেনারেল কাছে তোমার প্রশ্ন। जीडी बख्शी जी नमस्ते, मैं कमौलिका बोल रही थी। मेरा ये सवाल है कि ये सर्जिकल स्ट्राइक बता देना एक प्रेस कॉन्फ्रेंस में कितना अहम है? क्या ये माना जाए कि युद्ध शुरू होने वाला है? মেজর জেনারেল, আর ইউ দেয়ার? কমলিকা, তুমি কি বলতে চাইবে? পাকিস্তানের তরফ থেকে ফার্স্ট রিঅ্যাকশনও পাওয়া গেল। দেখো, যেটা আমরা আলোচনা করছিলাম অনুসূয়া, যে দুটো দেশের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল, এমনটাই মনে করছে। ভারতবর্ষে এই সাংবাদিক বৈঠক হওয়ার আধ ঘন্টার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়্যাক্ট করা, এমনটাই হয়তো ভারতও কোথাও না কোথাও চাইছিল। অর্থাৎ তারা যে সার্জিক্যাল স্ট্রাইক করছে, ভারতবর্ষের তরফ থেকে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, সেই সন্দেশ পাকিস্তানের কাছে পৌঁছে গেছে এবং পাকিস্তানও কিন্তু একইভাবে রিয়্যাক্ট করেছে। অর্থাৎ এটাও কিন্তু যুদ্ধের আগে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটো দেশই কিন্তু দুটো দেশের উপর কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে এবং সেইভাবেই কিন্তু নওয়াজ শরীফ রিয়্যাক্ট করছে। দুটো দেশই এটা বলতে চাইছে যে দুটো দেশই তৈরি, দুটো দেশই থেমে থাকবে না, দুটো দেশই এগিয়ে আসবে। সুতরাং এটা আন্তর্জাতিক কূটনৈতিক মহল এটা ভালোভাবে দেখছে। কিন্তু এই যে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে দুজনেই দুজনের উপর প্রেসার দিচ্ছে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটা নিয়েই কিন্তু শুধুমাত্র ভারত পাকিস্তানই যে চিন্তিত এমনটা নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহলও চিন্তিত। এবং কোথাও না কোথাও যারা ফরওয়ার্ড এরিয়াতে আর্মির লোকজনেরা রয়েছেন, উরি, পুঞ্চ, তাদেরকেও বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু এই ধরনের এক্সারসাইজ, অর্থাৎ ডিপ্লোম্যাটিক এক্সারসাইজগুলো চলছে। সার্জিক্যাল স্ট্রাইক কোনোদিন বলা হয় না, এবার সার্জিক্যাল স্ট্রাইক বলা হলো। পাকিস্তানের উপর যেরকম প্রেশার দেওয়া হচ্ছে, পাশাপাশি ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদের বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে, এই কথাগুলো বলে তার জন্যই করা হচ্ছে। স্বাভাবিকভাবে পাকিস্তান থেকে একই রকম রিয়াকশন আসছে। অনুসূয়া, কমলিকা, যেভাবে তুমি বলছো যে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে সেনা থেকে শুরু করে অন্যান্য আর্মি বা অন্যান্য ক্যাডারগুলোকেও একেবারেই তাদেরকে উজ্জীবিত করারও প্রয়োজন রয়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা এটা দেখছি যে নিয়ন্ত্রণ রেখা বরাবর একদিকে মহড়া চলছে। করাচিতে আমরা দেখেছি 33 ফিটের নিচে কোনো রকমভাবে প্লেন চালানো যাবে না, সেই একটা নিষেধাজ্ঞা পাকিস্তানের তরফ থেকে জারি করা হয়েছিল। বিএসএফ ভারতের তরফ থেকে তারাও প্রস্তুত রয়েছে। অর্থাৎ যুদ্ধের আবহটা অনেকদিন ধরেই তৈরি হয়ে রয়েছে। একেবারে দুটো দেশই প্রস্তুত, এটা বারবার তারা জানান দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহল রয়েছে এবং দুটো দেশই পরমাণু শক্তি দেশ। সুতরাং আন্তর্জাতিক রাজনীতি এবং এভাবে যুদ্ধে যাওয়া, এটা কিন্তু যেটা চলছে সেটাতে বলা যায় না এমনটা যে কালকে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে। যুদ্ধকালীন পরিস্থিতি অবশ্যই রয়েছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। শুধুমাত্র ভারত বলছে সার্জিক্যাল স্ট্রাইক করবে, পাকিস্তান বলছে দেখে নেবে, তাতেই যে আসলে যুদ্ধ লাগবে বা আসলে যুদ্ধটা লাগা উচিত,
এটা কিন্তু দুটো দেশের উপরেই একটা বড় দায়িত্ব যে তারা এগিয়ে গিয়ে এমন কোনো স্টেপ না নেয়, এমন কোনো কিছু না করে যাতে কারণ এই যুদ্ধটা তো শুধুমাত্র একটা একেবারে সেই আগেকার যুদ্ধের মতো নয়, এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস আছে। দুটো পরমাণু শক্তিশালী এই দুই দেশকে অনেক কিছু চিন্তা করতে হবে এবং আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, তার মধ্যে প্রভাব রয়েছে। সুতরাং এইগুলো কিন্তু আন্তর্জাতিক মহল এবং প্রতিরক্ষা যারা বিশেষজ্ঞ তারাও মনে করছে অবশ্যই দুটো দেশ তৈরি আছে, যুদ্ধকালীন পরিস্থিতি আছে, কিন্তু যুদ্ধে যাওয়া আর যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে অনেক ফারাক রয়েছে এবং সেই ভাবনা চিন্তাগুলো করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেকগুলো ফ্যাক্টরস আছে। কিন্তু দুটো দেশেই নিজেদের সেনাকে, নিজেদের কূটনৈতিক মহলকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের জানিয়ে দেবো একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তার জেরেই কিন্তু শেয়ার বাজারে ধস নেমেছে। সেন্সেক্স পড়েছে প্রায় 500 পয়েন্ট। ইতিমধ্যেই শেয়ার বাজারে ধস, সেন্সেক্স পড়েছে 500 পয়েন্ট। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ডিজিএম রণবীর সিং তিনি জানিয়েছেন ভারতীয় সেনা তারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং তারপরে শেয়ার বাজারে ধস নামলো। লাগাতার পাক সন্ত্রাসের জবাব যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে, ভারতীয় সেনার প্রত্যাঘাত তার প্রভাব কিন্তু পড়েছে শেয়ার বাজারেও। সেন্সেক্স পড়লো 500 পয়েন্ট, 555 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। শেয়ার বাজারে ধস, ইতিমধ্যে 555 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। নিয়ন্ত্রণ রেখার ওপারে ভারতীয় সেনার প্রত্যাঘাত। আমি আবারও কমলিকার কাছে যাবো। কমলিকা, অর্থাৎ আস্তে আস্তে রিয়াকশনগুলো দেখা যাচ্ছে। শেয়ার বাজারে ইতিমধ্যেই ধস নেমেছে, যেটা তুমিও বলছিলেন একেবারে যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিটা বোধহয়, সেই উত্তাপটা বোধহয় ক্রমশ অনুভূত হচ্ছে। একেবারে, এবং আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স, এই সমস্ত কিছু ফ্যাক্টরস কিন্তু রয়েছে যার একটা প্রভাব পড়বে। অর্থাৎ ডিজি মিলিটারি তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রিয়াকশন কিভাবে হচ্ছে। রিয়াকশন পাকিস্তানে হচ্ছে, রিয়াকশন সেন্সেক্সে হচ্ছে, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু রিয়াকশনগুলো আসতে শুরু করবে। সুতরাং এই প্রেশারটাই কোথাও না কোথাও ভারতের তরফ থেকে, ভারতের সরকারের তরফ থেকে এই প্রেশারটা তারা আন্তর্জাতিক মহল এবং তারা পাকিস্তানকে দিতে চাইছে যে ভারতবর্ষ কোনো মতেই চুপ করে থাকবে না, কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষ এগিয়ে যুদ্ধে যাবে। এটা অনেক দিন ধরেই ভারতের তরফ থেকে স্পষ্ট করার চেষ্টা হচ্ছিল। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ধ্রুবজ্যোতি, ইতিমধ্যে সেন্সেক্স 555 পয়েন্ট পড়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক, কোথায় বার্তা আসার পরে কি এই পতন? একদমই তাই। যে মুহূর্তে দিল্লিতে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস তিনি ঘোষণা করলেন যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে, জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, সেই মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পেলাম যে চরচর করে সেন্সেক্স পড়ে গেল, 500-এরও বেশি পয়েন্ট পড়ে গেছে এক ধাক্কায়। এখনো পর্যন্ত আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, অনলাইনে যেটা দেখতে পাচ্ছি, হু করে পড়ছে, সেন্সেক্স আরো পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবং এটা কিন্তু খুব অপ্রত্যাশিত নয়। যে কোনো সময়েই যদি কোথাও কোনো একটা টেরিটরিতে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারের উপর তার এরকমই একটা ধাক্কা নেমে আসে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে পারে। এই রকম একটা আশঙ্কা যখন তৈরি হয়েছে বাজারে, এই মুহূর্তে বাজারে যারা বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগকারীরা বাজার থেকে দ্রুত টাকা তুলে নিয়ে তারা বাজার থেকে বেরিয়ে যেতে চাইছেন। এবং যেহেতু হু করে শেয়ার বিক্রি শুরু হয়েছে, শেয়ার বিক্রি শুরু হওয়ার কারণেই কিন্তু শেয়ার বাজারে এই পতন আরো বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দিনের শেষে হয়তো দেখা যেতে পারে সেন্সেক্স আরো অনেক পড়ে গেল। ধন্যবাদ ধ্রুবজ্যোতি। ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক ছিলেন টেলিফোন লাইনে। কমলিকা, তোমাকে অনেক ধন্যবাদ।